27 মার্চ বুধবার রাত 8টায় খালেদ মদিনা চেজেসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, ফখরুলের অভিযোগ সংবাদ সম্মেলনে। উপজেলা এরই মধ্যে বিনা ভোটে জয়ী 112 চেয়ারম্যান। চতুর্থ ধাপে 125 উপজেলায় ভোট 31 মার্চ। বেসরকারি মেডিকেল কলেজে 1,500 আসন শূন্য, মানে ঘাটতির কারণেই সংকট বলছেন মন্ত্রী। তিন মাস ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ এবং বিএমএ এবং ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন আছেন। তবে ডক্টর শরফুদ্দিন আহমেদ এখনো আমাদের সাথে যুক্ত হননি। ডক্টর জাহিদ হোসেন আছেন আমাদের সঙ্গে। ডক্টর ABM জাহিদ হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মারাত্মক অভিযোগ করেছে যে বেগম জিয়াকে মৃত্যুর দিকে মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বিএসএমএতে এত আয়োজনের পরও আমরা শুনেছি যে বেগম জিয়া সেখানে যেতে অনীহা প্রকাশ করেছেন। এই বিষয়টি ঠিক কিনা, মানে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য আমরা যদি কারা কর্তৃপক্ষের কথা বলি যে বিএনপির চেয়ারপারসন আজ আসবেন না আমরা শুনেছি, আমরা প্রস্তুত ছিলাম, মেডিকেল বোর্ড প্রস্তুত ছিল, কেবিন প্রস্তুত ছিল, সব রোগীর জন্য বিএসএমএম প্রস্তুত থাকে, কিন্তু তিনি বলেছেন যে তিনি আসবেন না, তিনি কারাগারে থাকছেন, অথচ বলা হচ্ছে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ তাকে আসলে বিএসএমএমতে নেওয়া হচ্ছে না। এই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইছি ডক্টর ABM জাহিদ হোসেন। আপনি দেখেন যে বেগম খালেদা জিয়াকে গত প্রথম 6ই অক্টোবর বিএসএমইউতে ভর্তি করা হয়েছিল। তারপরে 8ই নভেম্বর ওনাকে তড়িঘড়ি করে যে প্রফেসরের অধীন ভর্তি করা হয়েছিল তার চিকিৎসকদের অনুমতি ব্যতিরেকেই তাকে কিন্তু আবার তাড়াতাড়ি করে জেলখানায় ফেরত নেওয়া হয়, চিকিৎসা অসম্পূর্ণ রেখেই। পরবর্তীতে দেখেন 8ই নভেম্বর 18 থেকে আপনার গত ফেব্রুয়ারির 24শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখলাম যে 24শে ফেব্রুয়ারিতে বিএসএমইউ থেকে উচ্চতর আদালতের নির্দেশক্রমে একটা মেডিকেল টিম ওনাকে পরীক্ষা নিরীক্ষা করতে গেলেন। ওনারা কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য অবজারভেশন দিলেন এবং রিকুইজিশন দিলেন, এবং সেই পরীক্ষা নিরীক্ষা যত তাড়াতাড়ি করে ওনারা বললেন যে একটা মাল্টি ডিসিপ্লিনারি স্পেশালাইজড হসপিটালে ওনাকে সার্বক্ষণিক সুপারভিশন এবং ট্রিটমেন্টের জন্য ভর্তি করা উচিত, যেমন তার মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা হসপিটাল অর্থাৎ বিএসএমএমইউ। সেই অনুযায়ী রিকোয়েস্ট ওরা লিখে দিয়ে যখন আসলো, তার পরবর্তীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় ওরা দেখলো এবং ওদের অবজারভেশনে লিখিত আছে যে 8ই নভেম্বর 2018 থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত উনার কোনো ধরনের, উনি একজন ডায়াবেটিক পেশেন্ট, 74 বছরের মহিলা, এবং সর্বোপরি উনার আরও কোমরবিডিটিস অর্থাৎ অন্য অসুখও উনার রয়েছে। সেখানে উনার ব্লাড সুগার একদিনের জন্য পরীক্ষা করা হয়নি, এবং পরবর্তীতে আমরা দেখলাম গত 19শে মার্চ প্রথম ওনার ব্লাড স্যাম্পল ড্র করা হলো, এবং সেই স্যাম্পলের রেজাল্ট তাদেরকে জেল কর্তৃপক্ষকে দেওয়ার পরেও আজ অবধি, আজকে কিন্তু 27শে মার্চ, আজ পর্যন্ত সেখানে কোনো ধরনের মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে তাদেরকেও ডাকা হচ্ছে না, বা তাদেরকে নিয়ে তারা যে রিকুইজিশন দিয়ে এসেছিল পরীক্ষা করার জন্য সেগুলোও কিন্তু আজ অবধি সে মেডিকেল বোর্ডের ডাক্তারদেরকে ডেকে নিয়ে দেখানো এবং রোগীর পরীক্ষা নিরীক্ষা করা, অর্থাৎ কিছুই কিন্তু হচ্ছে না। কাজে সেই পরিপ্রেক্ষিতে আপনি যদি খেয়াল করেন যে বেগম খালেদা জিয়া 2018-র 8ই ফেব্রুয়ারিতে যখন হেঁটে উনি যখন সারেন্ডার করলেন এবং ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে আজকে আমরা লক্ষ্য করছি প্রায়শই ওনাকে যখন জেলখানায় হাজির করতে ব্যর্থ হচ্ছেন কারা কর্তৃপক্ষ, কিসের জন্য? ওনার অসুস্থতার জন্য, এবং সর্বোপরি ওনাকে হুইল চেয়ারে করে আমরা ওনাকে মুভ করাতে দেখলাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবং চিকিৎসকরাও দেখতে পাচ্ছে, দেশবাসী আপনাদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছে যে খালেদা জিয়া প্রতিদিনই অসুস্থ হচ্ছেন, এবং ওনার অসুস্থতা যে বেড়েছে সেটা মেডিকেল বোর্ড এবার 24 তারিখে যে রিপোর্ট করেছে সেখানে তারা লিখিতভাবে দিয়েছে কারা কর্তৃপক্ষকে যে ওনার বাম দিকের যে ফ্রোজেন শোল্ডার ছিল সেটা বাম হাতে কার্পাল টানেল সিনড্রোম তো হয়েছে, এখন ওনার ডান দিকের শোল্ডারও
আপনার ব্যথা শুরু হয়েছে এবং বাম কোমর থেকে শুরু করে বাম পা তলা পর্যন্ত ওনার ব্যথা হচ্ছে এবং উনি বসে থাকতেও পারছেন না এবং উনি হাঁটতে তো পারছেনই না এবং উনি কারো সাহায্য ছাড়া উনি কোনো অবস্থাতেই কোনো চলাচল বা মুভমেন্ট অথবা ওনার ব্যক্তিগত যে কার্যক্রম একজন মানুষের থাকে সেই কার্যক্রমও পরিচালনা করতে পারতেছেন না। অন্যদিকে ওনার ব্লাড সুগার লেভেল কত সেটা ওই সময় পর্যন্ত জানা যায় না এবং ব্লাড সুগার লেভেল এখন কিন্তু আনকন্ট্রোল। দেখা যাচ্ছে যে ব্লাড সুগার লেভেল 11.5-র বেশি আপনার ফাস্টিং এবং আফটার ব্রেকফাস্ট এটা দেখা যাচ্ছে 18-রও বেশি এবং সেখানে ওনার কোলেস্টেরলের লেভেল এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। এই অবস্থার মধ্যে এরকম একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা এবং উনি শুধু বিএনপির চেয়ারপারসন নয়, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ওনার চিকিৎসা প্রয়োজন এবং ওনার সুচিকিৎসার যেহেতু এই যে একটি ব্যবস্থা যেটি করা প্রয়োজন সেটা কিন্তু সত্যিকার অর্থে এখানে আস্থার অনাস্থার বিষয় চলে এসছে। কারণ রোগীর আস্থা অর্জন করার মতো প্রতিষ্ঠানে ওনাকে নেওয়াও হচ্ছে না, চিকিৎসকদের চিকিৎসাও দেওয়া হচ্ছে না। উচ্চতর আদালতের নির্দেশনা কি ছিল? ওনার বিএসএমইউর ডাক্তার এবং সেই সাথে ওনার পূর্ববর্তী যে ডাক্তাররা চিকিৎসা করতে তাদের সমন্বয়ে ওনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। সেখানে ড্যাব বা সাচিবের কোনো সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারবে না, সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল। কিন্তু আমরা দেখলাম যে ওনার চিকিৎসার জন্য শুধুমাত্র বিএসএমইউ ডাক্তার সাহেবদেরকে ইনভলভ করা হলো, কিন্তু সেই ডাক্তার সাহেবদেরকেও যথাযথ সময়ে ওনার কেবিনে ভিজিট করতে যেতে দেওয়া হতো না এবং ওইখানে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময়ই উপস্থিত থাকার চেষ্টা করতেন এবং সেখানে হাসপাতালের পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক সহ ডাক্তাররা দিনের মধ্যে 2 বার একজন রুগীকে দেখতে যাবে, কোনো জুনিয়র ডাক্তারকে যেতে দেওয়া হতো না এবং ডাক্তারদের যাওয়ার সময় রুগী এবং ডাক্তারের সামনে আরো 8 থেকে 10 জন বহিরাগত লোক উপস্থিত থাকতো। ডক্টর এজেডএম জাহিদ হোসেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়া বিএসএমইউতে চিকিৎসা নেওয়ার ব্যাপারটি অস্বীকৃতি জানিয়েছেন কিনা, মানে তিনি বিএসএমইউতে চিকিৎসা নিতে চান না বা আপনারা তাকে ওইখানে চিকিৎসা নিতে দিবেন না, ওরকম কোনো কিছু বলেছেন কিনা দলের পক্ষ থেকে? না 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 শুনেন, আমরা দেওয়ার বা উনি না নেওয়ার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা কি দেখলাম যে গত 10 তারিখে 10ই মার্চ সকালবেলা অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বিএসএমইতে আসলে কিছুক্ষণ পরে দেখলাম ওনারা চলে গেলেন এবং ডেপুটি জেলার বা জেলার মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন যে ম্যাডাম নাকি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো কিচ্ছু জানি না, আমাদের সাথে তো আর ম্যাডামের বা রুগীর কোনো কথাও হয় নাই, দেখাও হয় না। এখন গতকালকে যখন ওনার আত্মীয় স্বজন বিশেষ করে ওনার ছোট ভাই এবং ওনার ছোট ভাইয়ের স্ত্রী যখন দেখা করতে গিয়েছেন, দেখা গেল যে উনি খাওয়ার পর বমি হচ্ছে। উনি খেয়ে আগের মতো খাবারটা, ওনার কিন্তু এই সিমটমটা আগে ছিল না এবং উনি হাঁটতে পারছেন না, উনি অসুস্থ বেশি হয়েছেন এবং কয়েকদিন আগে মহাসচিব যখন কোর্টে ওনার সাথে দেখা করতে গিয়েছেন তখন উনি মাথা ধরে রাখতে পারছিলেন না, অর্থাৎ ওনার অসুস্থতা অপ্রকটতা অনেক বেড়েছে। এই অবস্থায় একজন রুগীর চিকিৎসা প্রয়োজন এবং সুচিকিৎসা প্রয়োজন এবং যেখানে এবং এটাও বলেছে উনি সৈয়দ আতিকুল হকের অধীন চিকিৎসা করতে চান, সেটাও কিন্তু আমাদের বিএনপির মহাসচিব মহোদয় আপনার ওনার সাথে যখন কোর্টে দেখা হচ্ছে তখন ওনার আগ্রহের কথাটাও সেখানে বলেছে। কাজেই এইখানে বিষয়টা হচ্ছে ওনার সুচিকিৎসা যদি এনশিওর করা হতো এবং সেখানে যদি খবরদারি করা না হতো অথবা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা হতো তাহলে তো এখানে আস্থার সমস্যা সংকট হতো না এবং রুগী নিয়েও চিকিৎসা নিতে আমি নিশ্চিত যে কোনো ধরনের অনীহা প্রকাশ করতেন না। অধ্যাপক এবিএম জাহিদ হোসেন, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন। ডক্টর শরফুদ্দিন, অভিযোগ করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেছেন, ডক্টর এবিএম জাহিদ হোসেন এই অভিযোগ করছেন যে 3 মাস ধরে বেগম খালেদা জিয়ার কোনো ধরনের কোনো স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই, বিএসএমইউতে আনার কথা থাকলেও তাকে সেখানে আনা হয়নি, ডাক্তারদের অনুমতি ছাড়াই তাকে আসলে বিএসএমইউ থেকে ফেরত নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে সুচিকিৎসা না দিয়ে আসলে কোনো রকম কোনো চিকিৎসা ব্যবস্থা না করে তাকে তিলে তিলে হত্যা করার একটি চেষ্টা করা হচ্ছে, এরকম অভিযোগ করছে। একজন চিকিৎসক হিসাবে এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন? ডক্টর শরফুদ্দিন আহমেদ। আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে আমরা বোধহয় এই যুগে এমন এক অবস্থানে আছি যেখানে
যেন মানুষকে হত্যা করার জন্য এই চিকিৎসকগণ ব্যস্ত হয়ে আছে। আসলে কথাটি সঠিক নয়। আপনাকে যদি এভাবে আমি বলি যে 3 মাস আগে ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, আপনারা শুনেছেন গিরায় ব্যথা আছে। সেই ব্যথার জন্য রিউমেটোলজিস্ট সৈয়দ আতিকুল হক সহ মিনহাজুর রহমান আর যারা যারা আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আছেন ওনারা তাকে একটা থেরাপি দিতে চায়। সেই থেরাপিটা দিতে একটা নিউমোনিয়ার ভ্যাকসিনেশন দিতে হয়। সেই ভ্যাকসিনটা উনি নিতে রাজি হননি। উনি লন্ডনের ডাক্তারের কাছ থেকে শুনবেন এই কথা বলে উনি কোনো চিকিৎসা নিতে চাননি। আর ওনার যে কোনো চিকিৎসা হচ্ছে না কথাটি সঠিক নয়। সিভিল সার্জন মহোদয় সহ কারাগারের যিনি আইজি প্রিজন আছেন এবং কারাগারের যে ডাক্তাররা আছে প্রতিদিন 3টা থেকে 6টা পর্যন্ত তার কাছে তার যে কারাগার সেখানে তাকে চিকিৎসার জন্য তারা ওখানে উপস্থিত থাকেন এবং তার যে চিকিৎসাটি এখানে দেওয়ার জন্য তাকে বলা হয়েছে, একজন রোগীকে আমরা কি বলি যে আপনি এই চিকিৎসাটি করে 1 মাস পরে অথবা 15 দিন পরে আমাদের সাথে দেখা করবেন। এই ফলো আপ যে রোগী করে না সেটা কিন্তু রোগীর দোষ। যিনি কারাগারে আছেন ওনাকে এখানে চিকিৎসা আনার জন্য বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল এবং উনি অস্বীকার প্রকাশ করেছেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে উনি যাবেন। কিন্তু ডক্টর শরফুদ্দীন এই জায়গায় একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বেগম জিয়া তো আসলে শারীরিক অসুবিধার জন্য কষ্ট পাচ্ছেন, তিনি তারপরেও যে বিএসএমএমইউতে আসতে চাইছেন না, এটি তো উনি শখ করে আসতে চাইছেন না, ব্যাপারটা এরকম না। উনি আসতে চাইছেন না। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার আগে ডক্টর এবিএম জাহিদ হোসেন কিছু কারণ বলছিলেন। তিনি বলছিলেন যে তাকে আসলে যেই ধরনের চিকিৎসা দেওয়া দরকার সেই ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে না। 30 সেকেন্ডের মতো বিরতি। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে তিনি যে বিএসএমএমইউতে আসতে চান না, বিএসএমএমইউ এর একজন সাবেক উপাচার্য হিসাবে সবচেয়ে সিনিয়র ডাক্তারদের একজন হিসেবে সেটি আপনি আসলে কিভাবে দেখেন? চিকিৎসা তো সবার জন্য সমান হওয়ার কথা। আরেকটি বিষয়, ডক্টর এবিএম জাহিদ বলেছেন যে তিনি ডায়াবেটিক, তার আসলে প্রতিদিন তার রক্তের সুগার পরিমাপ করা উচিত, যেটি করা হচ্ছে না। 19 মার্চ তার রক্ত নেওয়া হলেও বিএসএমইউতে এখন পর্যন্ত ব্যাপারে কোনো বোর্ড মিটিং করা হয়নি। সেই বিষয়গুলিও যদি আমাদের একটু বলতেন। আমরা অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ। জি, আপনার প্রথম প্রশ্নটি হলো উনি ডায়াবেটিক, প্রতিদিন ওনার রক্তের পরীক্ষা করা দরকার এবং যে বিষয়টি আমি কারাগারের চিকিৎসকের কাছ থেকে ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রতিদিনই তার ব্লাড সুগার মাপা হয়। আমরা যে যাই বলি না কেন, যে জিনিসগুলো অথেন্টিক সেই অথেন্টিক বিষয়গুলো জনগণকে জানানো দরকার। সরকারের পক্ষ থেকে কারাগারের যে সমস্ত চিকিৎসক আছেন এবং সিভিল সার্জন সাহেবের পক্ষ থেকে এই বিষয়ে তাদের ডায়াবেটিসের চিকিৎসা করা হচ্ছে। ওনার ব্লাড সুগার একটুখানি হাই আছে আপনারা জানেন এবং ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে। এই দুটো রোগ আর বয়সজনিত কারণে এটাকে আমরা জেরিয়েটিক প্রবলেম বলি এবং এই বিষয়গুলোতে উনি ভুগছেন। আমি 19 মার্চ ওনার রক্ত নেওয়া হয়েছে এবং রক্ত পরীক্ষার রিপোর্টও ইতিমধ্যেই তাদের কাছে আবার পৌঁছে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে কপি আছে এবং আগামী কালকের মধ্যে বোধহয় বোর্ড বসে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাবেন যে রক্তের পরীক্ষার পরে তাকে আর কি করণীয়। যে ওনাকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছিল, উনি কিন্তু আসতে চাননি, আপনারা ইতিমধ্যে তা জানতে পেরেছেন। এবং আমরা আরও দুটো বিষয় জেনেছি যে ওনাকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে না, অন্য হাসপাতালে নিয়ে করতে হবে, ওনাকে বিদেশে দিতে হবে। এটা কিন্তু যারা ওনার চিকিৎসক না তারা বাইরে থেকে এই কথাগুলো বলছেন। এগুলো বলে ওনাকে চিকিৎসার ব্যাপারে আমি মনে করি যে বাধা দেওয়া হচ্ছে। উনি যদি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের 612 নম্বর কেবিনে দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে পারেন তাহলে আস্থাহীনতার কোনো প্রশ্ন ওঠে না। আপনি ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের যে চিকিৎসা কার্ডিওলজিতে দেওয়া হয়েছিল, দেবী শেঠী স্বয়ং বলে গেছেন যে এর চেয়ে ভালো চিকিৎসা পৃথিবীতে আর কোথাও নাই। তো সুতরাং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের প্রতি আস্থা থাকবে না, এটা কোনো রোগীরই হওয়া উচিত না। এবং আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় ডক্টর এবিএম জাহিদ হোসেন এটি বলবেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স জনাব ওবায়দুল কাদের এখন চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরে। জি না, সে বিষয়টি হলো যে প্রাথমিক যে চিকিৎসাটি এখানে দেওয়া হয় সেই চিকিৎসাটি সঠিকভাবে দেওয়ার ফলে উনি কিন্তু মনে হয় যে এখন সুস্থ হয়ে উঠছেন। আর আজকে যে চিকিৎসাটি ওনার প্রয়োজন এটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের
এবং ওনার বয়সজনিত সে চিকিৎসাটি সহজভাবেই এখানে দেওয়া সম্ভব এবং আমরা আমার মনে হয় অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ আপনার বক্তব্য পরিষ্কার। ডক্টর এবিএম জাহিদ হোসেন, আপনি কি মনে করেন যে তাহলে আপনি যে অভিযোগগুলি করেছিলেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগগুলি করেছেন তার একটাও আসলে ধোপে টিকে না? তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তার আসলে ব্লাড সুগার মাপা হচ্ছে নিয়মিত, তাকে পরীক্ষা করা হচ্ছে এবং তিনি আসতে চাইছেন না বলে তাকে আনা যাচ্ছে না, এবং যে অভিযোগ আপনারা করছেন যে খালেদা জিয়াকে আসলে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মারা হচ্ছে, সেই অভিযোগের তীর আসলে আপনাদের উপরেই বর্তায়, আপনারাই চাইছেন খালেদা জিয়া আসলে সুচিকিৎসা না পাক। আমরা ডক্টর এবিএম জাহিদ হোসেন আপনার কাছে ফিরবো। অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, আমরা জানতে চাইছিলাম যে আপনাদের অভিযোগগুলি আসলে অসত্য মনে হচ্ছে, এই ব্যাপারে আপনার বক্তব্য। আমার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আমাদের বক্তব্য একদম যা এই পর্যন্ত বলা হয়েছে প্রত্যেকটাই সঠিক। কারণ আপনি খেয়াল করেন যে 8ই নভেম্বর ওনাকে রিলিজ করে এখানে থেকে নিয়ে যাওয়ার পর 24শে ফেব্রুয়ারি যখন ডাক্তাররা দেখতে গেল, ডাক্তাররা নিজেরা সেখানে লিখিতভাবে রিপোর্ট দিয়েছে যে এর মাঝখানে ওনার কোনো ব্লাড সুগার টেস্ট করা হয় নাই। যদিও শরফুদ্দীন সাহেব বলেছেন যে প্রতিদিন নাকি টেস্ট করা হচ্ছে, তাহলে ডাক্তাররা যেটা, এবং সবাই বিএসএমইউর ডাক্তার, আর বিএসএমইউর ডাক্তারদের প্রতি যদি ওনার অনাস্থা থাকতো তাহলে ডাক্তাররা যে ওখানে গেলেন ওনাকে দেখলেন, তাহলে ওনাকে তো উনি তো দেখতে দিতেন না, তাহলে ওনাকে দেখলেন কিভাবে? ওনাকে ওনারা প্রায় ঘন্টাখানিক দেখেছেন এবং দেখার পরবর্তীতে ওনারা লিখিতভাবে একটা প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানেই ওনারা লিখেছেন যে ওনার এই সমস্ত পরীক্ষা গত 8ই নভেম্বর থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়নি। এবং যে কথাটি উনি বললেন যে সিভিল সার্জন ওনার চিফ মেডিকেল অফিসার হিসাবে মেডিকেল অফিসারদেরকে নিয়ে প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা সময় ব্যয় করেন, এটি একটি ডাহা মিথ্যা কথা। কারণ সিভিল সার্জন মাঝে মাঝে হসপিটাল ভিজিট, জেলখানার হসপিটাল ভিজিট করতে যায়, আর ওখানে মেডিকেল অফিসার যিনি আছেন সেই মেডিকেল অফিসারের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে গত মাস 3 মধ্যে তার ব্লাড সুগার, যখন ডাক্তাররা 24 তারিখে গিয়েছিল ওই দিনও ওরা মেডিকেল ডাক্তারকে বলেছিলেন যে গ্লুকোমিটার নিয়ে আসেন, ব্লাড সুগারটা আমরা এখানে দেখতে পারি কিনা, কিন্তু সেখানেও কিন্তু গ্লুকোমিটার নিয়ে ব্লাড সুগার দেখার ব্যবস্থা ওনারা করতে পারেন নাই। এবং ওনারা খালি ব্লাড সুগার নয়, সে সাথে ইসিজি, ইকো এবং নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করার জন্য দিয়েছে। যেই পরীক্ষাগুলিও কিন্তু 24শে ফেব্রুয়ারি দেখলো, 19শে মার্চ সেটার স্যাম্পল কালেকশন হলো, আর উনি আজকে 27 তারিখ আগামীকালকে মেডিকেল বোর্ড বসবে বলে ওনার কাছ থেকে আমরা শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ, এই যদি হয় একজন রুগীর একজন এরকম গুরুত্বপূর্ণ পেশেন্ট, শুধু নয় উনি একজন পেশেন্ট যার বয়স 74 বছর, সেই পেশেন্টের চিকিৎসা প্রক্রিয়া যদি এরকম দীর্ঘায়িত হয় তাহলে সেই পেশেন্ট তার যে এই মাল্টিপল, তার ডায়াবেটিস যেমন আছে, তার এই ব্লাড প্রেশার আছে, তার আপনার ইভুয়াইটিস আছে এবং তার আপনার স্পাইনাল ক্যানেল স্টেনোসিস হওয়ার কারণে আজকে উনি হাঁটা মানুষ এখন বসে গেছেন এবং বসার পরবর্তীতে উনি হুইল চেয়ারে মুভ করতেছেন এবং উনি নড়তে চড়তে পারেন না অন্যের সাহায্য ছাড়া। কাজে এই অবস্থায়ও যদি ওনারা বলে যে আমরা রুগীর চিকিৎসা চাচ্ছি না, তাহলে এটি দেশবাসী এবং আপনাদের কল্যাণে সমস্ত পৃথিবীর মানুষ এটা বুঝতে পারছে যে সত্যিকার অর্থে খালেদা জিয়াকে চিকিৎসা কম দিয়ে অথবা চিকিৎসা না দিয়ে অথবা ওনার সুচিকিৎসার ব্যবস্থা না করে তিলে তিলে ওনাকে নিঃশেষ করে দেওয়ার। প্রফেসর হোসেন আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আহমেদের কাছে যেতে চাইবো যে প্রফেসর আহমেদ, আপনি শুনলেন প্রফেসর জাহিদ হোসেন এতক্ষণ বললেন, এই ব্যাপারে একটু আপনার বক্তব্য শুনবো আমরা। আসলে আপনারা দুজনই সম্মানিত অধ্যাপক, চিকিৎসা বিজ্ঞানে আপনাদের দুজনেরই অবদান অনেক বেশি, আপনারা শিক্ষক, আপনাদের কাছে একটু শুনতে চাইবো উনি আবার আরেক কথা বলছেন এখন। আমি আপনাকে কারো বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। আপনাকে যে কথাগুলো বলেছি আমি কারাগারের চিকিৎসকের কাছে শুনেছি, তারা প্রতিদিন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে যান। কোনোদিন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা, কোনোদিন হয়তো অল্প সময় থাকে, সেই ঘন্টার বিষয়টি ধরে নিলাম যে প্রতিদিন যে যাচ্ছে কারাগারের চিকিৎসক, এ বিষয়টি আমি কিন্তু নিশ্চিত হয়েছি ওনার কাছে নিজে শুনে। দ্বিতীয় হলো যে 8ই নভেম্বরের পরে 24শে ফেব্রুয়ারি ওনাকে যখন দেখতে যায় তখন কিছু নার্ভ কন্ডাকশন টেস্টের কথা বলে আসে। সেই টেস্টটা কিন্তু বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে হয়। যদি উনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে না আসেন এই টেস্টটা কিন্তু ওই কারাগারে গিয়ে করা সম্ভব নয়। সুতরাং ওনাকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এই টেস্টগুলো করার জন্য।
আমি আপনাকে আগেও বলেছি যে রিমেটয়েড আর্থ্রাইটিসের জন্য ওনার কিছু ভ্যাকসিনেশনের কথা বলেছিল। ডক্টর শরফুদ্দিন আহমেদ, একজন চিকিৎসক হিসেবে কি আপনি মনে করেন বেগম জিয়ার এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে চিকিৎসা নেওয়া উচিত? জি, আমি মনে করি যে উনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যদি উনি আসতে রাজি হন, না, ইমিডিয়েট উনি সেটা তার আশার রাজি বা অরজির উপরে এটা ডিপেন্ড করছে কেন? একজন চিকিৎসক, ধরা যাক আমি একজন রোগী, আপনি যদি আমাকে বলেন কয়েকদিন আগে তাকে না, সে ব্যাপারে কয়েকদিন আগে কিন্তু ওনাকে আসার জন্য আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর সাহেব সহ সবাই কিন্তু প্রস্তুত ছিল, আসার কথা ছিল, আইজি প্রিজন খবর দিয়েছিলেন, কিন্তু উনি আসতে রাজি হন। মানে যদি রাজি না হন তাহলে আমরা চিকিৎসাটা এই নিয়মটি বুঝতে যাচ্ছি অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, তিনি রাজি না হলে কি তাকে আনা যাবে না? মানে তিনি হয়তো অনেক কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিব, জি, কিন্তু কারা কর্তৃপক্ষের তো দায়িত্ব তার চিকিৎসা নিশ্চিত করা। আসতে চান না উনি। জি জি, এখন যে অবস্থা আছে ওনাকে আমি বলি এটা বয়সজনিত রোগ, এত কঠিন কিছু না যে তিলে তিলে তাকে হত্যা করা হচ্ছে এ ধরনের কোনো কথা বলে আসলে এটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বক্তব্য আমি বলবো আপনাকে। কারণ কোন চিকিৎসক, আমি একজন চিকিৎসক নেতা, উনিও একজন চিকিৎসক নেতা, আজ পর্যন্ত কারাগারের চিকিৎসক সে চিকিৎসা জানে না, সিভিল সার্জন চিকিৎসা জানে না, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা চিকিৎসা জানে না, জানে। আমরা যদি নিজেরাই এইভাবে একজন চিকিৎসককে বলি যে উনি চিকিৎসা দিতে জানেন, আজ পর্যন্ত পৃথিবীতে কোন রাজনৈতিক ব্যক্তিকে যে উনি আওয়ামী লীগ করে ওনার চিকিৎসা ভালো দেবো, বিএনপির চিকিৎসা, বিএনপির রোগী তার চিকিৎসা দেব না, কোনো ডাক্তারের এথিক্সে এটা পড়ে না। সুতরাং চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যে কোনো মুহূর্তে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে উনি আসতে রাজি হলে আজকেই ওখানে এসে ওনার চিকিৎসা উনি নিতে পারেন। তবে এত বেশি জরুরি অবস্থা যেটা বাইরে থেকে প্রচার করা হচ্ছে যে ওনার চিকিৎসা না দিলে সরকার দায়ী থাকবে, চিকিৎসকরা দায়ী থাকবে, আসলে একজন রোগী হিসাবে ওনার দায়িত্ব হলো যে চিকিৎসকদের উপর ওনার সমর্পণ করা। অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর এবিএম জাহিদ হোসেন, আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনার কাছে আমরা শুনতে চাইবো যে ডক্টর শরফুদ্দিন আহমেদ একজন চিকিৎসক নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য, তিনি দায়িত্ব নিয়ে বলছেন তিনি যদি চিকিৎসা নিতে চান তাকে এক্ষুনি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া যেতে পারে। আপনি এই মেসেজটার প্রেক্ষিতে আপনি কি জানাবেন বা কি বলবেন, বা আপনার দলের এই মেসেজটার পরে তাকে কনভিন্স করার কোনো উপায় রয়েছে কিনা? অধ্যাপক জাহিদ, বেগম জিয়া চাইলে এখন বিএসএমএমইউতে চিকিৎসা নিতে পারেন এবং তার চিকিৎসা নেওয়া উচিত, এটি বলছেন অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। এই প্রেক্ষিতে আপনি কি বলবেন? এখানে আমি যে কথাটি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, শরফুদ্দিন সাহেব যেটা বললেন জুবাইদুল কাদের সাহেবের চিকিৎসা নিয়ে, সেটি সাহেব খুবই প্রশংসা করেছেন, কিন্তু আপনারা পত্রিকার মাধ্যমে দেখেছেন জুবাইদুল কাদের সাহেব অসুস্থ হওয়ার পর যখন ওনার চিকিৎসা এখানে হচ্ছিল তখন বাইরের প্রাইভেট হসপিটালেরও যন্ত্রপাতি এনে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া কিছু হয়েছে, এবং পরবর্তীতে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকে বাইরে চিকিৎসা করছে। আমরা সবাই দোয়া করি উনি সুস্থ হয়ে দেশে ফিরুক, ওনার বাইপাস লেগেছে ওখানে এবং করেছে আলহামদুলিল্লাহ। একজন রোগীর এরকমভাবেই চিকিৎসা হওয়া উচিত বলে আমরা সবাই মনে করি। এখানে কোনো চিকিৎসককে ব্লেম দেওয়া তো হচ্ছে না, এটা হচ্ছে কারা কর্তৃপক্ষের দায়িত্ব ওনার সুচিকিৎসা নিশ্চিত করা, সরকারের দায়িত্ব নিশ্চিত করা, হোম মিনিস্ট্রির দায়িত্ব ওনার সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন দেখি যে চিকিৎসককে তার দায়িত্ব পালন করতে না দিয়ে এখানে প্রশাসনিকভাবে সেখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়, চিকিৎসককে তার প্রফেশনাল দায়িত্ব এথিক্যালি পালন করতে যদি দেওয়া হতো তাহলে তো আজকে এই আস্থা বা অনাস্থার প্রশ্ন উঠতো না। কিন্তু যখন দেখা গেল যে এখানে প্রশাসন অর্থাৎ কারা কর্তৃপক্ষ এবং সরকারের তরফ থেকে চিকিৎসকদেরকে দায়িত্ব পালন করতে বাধাগ্রস্ত করা হচ্ছে, সঠিকভাবে প্রফেশনালি পালন করতে দেওয়া হচ্ছে না, তখনই রুগীর এখানে আস্থা অনাস্থার বিষয়টা চলে এসছে। কাজে এখানে শরফুদ্দিন সাহেব যেমন চিকিৎসকদের কথা বলেন, না, চিকিৎসকরা সবসময় রুগীর ভালোর জন্য কাজ করে, এবং সেই জন্যই তো বেগম খালেদা জিয়ার কাছে যখন চিকিৎসকরা গিয়েছেন উনি তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে দেখতে দিয়েছেন চিকিৎসকরা যা বলেছে, এবং উনি আগ্রহ প্রকাশ করেছেন যে সৈয়দ আতিকুল হক যাতে ওনাকে চিকিৎসা করে, সেটা আমরা মিডিয়াতেও দেখেছি। কাজেই উনি যেটা বলার চেষ্টা করলেন যে চিকিৎসকরা
চিকিৎসকদের যদি এতই ক্ষমতা থাকতো তাহলে তো চিকিৎসকরা ওনাকে ওই দিন যখন গিয়েছিলেন তখন তো সাথে করে নিয়ে এসে বিএসএমইউতে ভর্তি করে ফেলতো। অথবা জাহিদ, আমি এই জায়গায় আসতে চাইছিলাম যে বেগম জিয়া, আপনি আগেই বলেছেন যে বেগম জিয়া আসলে বিএসএমইউতে চিকিৎসা নিতে চান কি চান না সেটি আপনি আসলে জানেন না। এখন তার ইচ্ছার বিরুদ্ধে, যদি তার ইচ্ছা থেকে থাকে, ইচ্ছার বিরুদ্ধেও কি তাকে বিএসএমইউতে নিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? তার অবস্থা কি এখন এরকম যে তাকে আসলে চিকিৎসা দেয়াটাই প্রথম কাজ, তার ইচ্ছা বা অনিচ্ছাকে গুরুত্ব দেয়া না? আপনি যত কথাই বলেন, একজন রোগীর সুচিকিৎসা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন এবং বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। সেই জন্য সরকারের এবং কারা কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে ওনার সুচিকিৎসা রোগীর সাথে, এবং রোগীর আত্মীয় স্বজন ওনারা কিন্তু দায়িত্ব নিয়ে বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই ওনার চিকিৎসার জন্য। যে ধরনের যদি আর্থিক কোনো সহায়তা প্রয়োজন হয় তারা সেই দায়িত্ব দল এবং ওনার ফ্যামিলি সেটা নিতেও চেয়েছে। কাজেই আমরা মনে করি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এই মুহূর্তেই উনাকে একটা মাল্টিডিসিপ্লিনারি স্পেশালাইজড হসপিটালে সুপারভাইজড মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভর্তি করা ওনাকে প্রয়োজন, এবং সেই অনুযায়ী ওনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার জন্য সরকার এবং কারা কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবেন। এটা কোনো চিকিৎসক ইচ্ছা করলেই, শরফুদ্দিন সাহেব চাইলেও খালেদা জিয়াকে আনতেও পারবেন না, ভর্তিও করতে পারবেন না। মানে শরফুদ্দিন সাহেবের ইচ্ছার কথা হচ্ছে না, মানে সেটি বিএসএমইউতে হইলেও অসুবিধা নাই, মানে সেটি বিএসএমইউ হইলেও আনা উচিত বলে আপনি মনে করেন? না না, বিএসএমইউতেও যদি ওনারা আনতেন, ওনারা তো মাঝে মাঝে বলেন যে খালেদা জিয়া অসুস্থ, ওনাকে কোর্টে হাজির করা হলো না, আবার কোনো দিন ওনারা হুইল চেয়ার যখন একটু সুস্থ থাকে আনেন। বিএসএমইউতে তো ওনারা আগে 2 বার এনেছেন, কিন্তু আনার পর ওনার চিকিৎসা কার্যক্রম তো ওনারা সঠিকভাবে শুরু এবং শেষ না করেই ওনাকে ফেরত নিয়ে গিয়েছেন। কাজেই বিএসএমইউতে আনলেই যে ওনার সুচিকিৎসা নিশ্চিত হবে তাও না। তারপরে আমাদের প্রশ্ন কিন্তু ডক্টর জাহিদ, আমাদের প্রশ্ন কিন্তু এটি ছিল না। আমাদের প্রশ্ন হচ্ছে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে একটি মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল হিসেবে বিএসএমইউতে তাকে নিয়ে আসলে দল বা পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি উঠবে কিনা? আপনি দেখেন, দল বা পরিবার কি কোনো আপত্তি করেছে? দল বা পরিবার সবসময় বলেছে দল বা পরিবার থেকে কোনো আপত্তি উঠবে না। আমরা ডক্টর শরফুদ্দিন আহমেদ, আমার মনে হয় অধ্যাপক জাহিদ হোসেন তার বক্তব্য একদম পরিষ্কার করে বলেছেন, তার এই মুহূর্তে আসলে সুচিকিৎসা প্রয়োজন এবং চিকিৎসকদের দায়িত্ব সেই সুচিকিৎসা তাকে দেওয়া। এই ক্ষেত্রে আপনারা আসলে অবহেলা দেখাচ্ছেন কিনা, বা এই মুহূর্তেই আসলে তাকে চিকিৎসার সম্মুখীন করা উচিত, চিকিৎসার কাছাকাছি নিয়ে যাওয়া উচিত কিনা? অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। জি, বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো রোগীর চিকিৎসা করা হোক বা করা হবে না এ ধরনের কোনো ইনস্ট্রাকশন কখনো আমার জানা মতে দেওয়া হয়নি। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার বলেছে যে চিকিৎসা দরকার সে চিকিৎসাটি যেখানে প্রয়োজন সেখানে দেওয়া। উনি ব্যক্তিগত ইচ্ছা একসময় ইউনাইটেডে যেতে চেয়েছিলেন, সেটা মাল্টিডিসিপ্লিনারি বঙ্গবন্ধুর মতো নয় বলে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সবচেয়ে ভালো হয় বাংলাদেশে, সে কারণে উনি এখানে আনার ব্যবস্থা করেছেন। এবং রিমেটোলজি যারা এখানকার বিশেষজ্ঞ তারা বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করতে সক্ষম, এবং এনসিটি অর্থাৎ নার্ভ কন্ডাকশন টেস্ট সহ সমস্ত ধরনের টেস্ট এখানে হয়। এবং একটা কথা বলা হচ্ছে যে তাকে চিকিৎসা না দিয়ে ফেরত দেওয়া হয়েছে, কথাটি সঠিক নয়। ওনাকে যখনই রিমেটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা, নতুন একটি থেরাপি এসছে, এই থেরাপি দিতে হলে নিউমোনিয়ার ভ্যাকসিনেশন আগে করতে হয়, উনি বলছে আমি ভ্যাকসিনেশন দেব না। সুতরাং যদি উনি চিকিৎসাই না নেন তাহলে এখানে আমরা কিভাবে ওনাকে রাখব? অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, আপনি বলছেন যে উনি চিকিৎসা যদি না নেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি কারাগারে আটক ব্যক্তির জন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে। এখন বেগম খালেদা জিয়া যিনি চাইছেন একটি হাসপাতালে পরীক্ষা করতে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন পিজিতে, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পিজি বলছেন, পিজিতে উনার কোনো চিকিৎসা হয় না, আমরা বেসরকারি হাসপাতালে নেওয়ার কথা বলছি কিন্তু তাকে নেওয়া হচ্ছে না। এটি নিয়ে কেন আসলে জটিলতা তৈরি করা হচ্ছে? বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিলে অসুবিধা কোথায়? আমি মনে করি যে এই বক্তব্যটি সম্পূর্ণ অসত্য, এবং উনি বলেছেন যে তার চিকিৎসা দেওয়া হচ্ছে না, তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, এ কথাটিও সঠিক নয়। আমি মনে করি যে ওনার চিকিৎসা উনি যে সময় যে মুহূর্তে কারাগারের আইজি প্রিজনকে বলবেন, এবং আপনারা জানেন যে লন্ডনে কি হয়, প্রথমে জিপি দেখে বলে যে এটা ইমিডিয়েট অমুক স্পেশালিস্টের কাছে যেতে হবে,
ওখানকার ডাক্তাররা প্রতিদিন দেখছে। আমি আজকেও আপনাকে বলবো যে কারাগারের ডাক্তার আজকেও ওনাকে বিকালবেলায় দেখে এসেছেন। যদি তারা এত জরুরি মনে করে তার সাথে সাথে তারা রিফার করবে, কারণ ওই ডাক্তার কোনো রোগীকে বলবে না যে আপনি এত অসুস্থ, এই অবস্থায় এখানেই থাকতে হবে, ওনাকে নেওয়া যাবে না, এ ধরনের কথা সঠিক নয়। সুতরাং ওই ডাক্তার যখনই রিফার করবে তখনই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আসবে। ইতিমধ্যে রক্ত পরীক্ষা হয়েছে, আমি বললাম যে বোর্ডের ওরা পর্যালোচনা করে, যে বোর্ডের বিশেষজ্ঞগণ ওনারা যদি মনে করে যে আগামীকালকেই আনতে হবে, ওনারা যদি বলে কারাগারের পক্ষ থেকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আনা হবে, কারণ সর্বোচ্চ মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি বলা হয়, সরকারকে দোষ দেওয়া হয়, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়কে দোষ দেওয়া হয়, আমি মনে করি যে এটা সঠিক হবে না। জনগণকে অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, এটি দোষ গুণের ব্যাপার না, কিন্তু তিনি চিকিৎসা চাইছেন, একটি বেসরকারি হাসপাতাল তিনি চিকিৎসাটি করতে চান, সেটি করতে দিতে কোন রকম মানে মানে এর অজুহাতটি আসলে কি, এই চিকিৎসাটি যে তিনি নিতে পারবেন না? এই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করেন। তবে আমি মনে করি যে যেহেতু আমাদের এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমাদের ওনার নিজস্ব চিকিৎসকরাও কিন্তু ওনার সাথে দেখা করেছে, মামুন সহ আরো অনেকে। আমি মনে করি যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে সবার চেয়ে ভালো হবে। প্রাইভেট কোনো হাসপাতালে যাওয়ার ব্যাপারে আমি মনে করি যে ব্যক্তিগত ইচ্ছা না দেখানোই ভালো, নিজের চিকিৎসার জন্য ওনার দল এবং ওনার ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু শুনতে চাই, শুধু আরেকটি উদ্ধৃতি করি, সেটি হচ্ছে যে বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১/১১ সময় গ্রেপ্তার হলে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। উপজেলা নির্বাচনে ৫ ধাপের প্রথম ৪টিতে বিনা ভোটে দায়িত্বে আসছেন ১১২ চেয়ারম্যান ও ১১০ ভাইস চেয়ারম্যান। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে উত্তরাঞ্চল প্রধান সহকর্মী হাসিবুর রহমান আছেন। হাসিবুর রহমান বিলু ভাই, আমরা দেখতে পাচ্ছি যে ১১২ জন চেয়ারম্যান বিনা ধাপে নির্বাচিত হয়েছেন উপজেলায়। উত্তরাঞ্চলের মানুষ এই যে ভোটের প্রতি এক ধরনের অনীহা, যাদেরকে অনেকটাই অশনি সংকেত বলছেন বিশ্লেষকেরা, উত্তরাঞ্চলের মানুষ কি বলছে এই উপজেলা চেয়ারম্যান নিয়ে তাদের আগ্রহ কেন নাই? খালেদ ভাই, একেবারে বলা যায় যে ভোটের শুরু থেকে এই অঞ্চলে যে সর্বশেষ ভোট হয়ে গেল, সেই সব ভোটে আমি অনেকগুলো কেন্দ্রে গেছি। আপনি ঠিকই বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে আমরা এর আগে যখন কোনো নির্বাচনে দেখেছি উৎফুল্ল একটা ভাব, উৎসাহ, সেই বিষয়টি কিন্তু এবার আমার একেবারেই নজরে পড়েনি। এমনকি ভোটের দিনেও আমরা যেসব কেন্দ্রে গেছি সেখানে মানুষের খুব একটা বেশি লাইন দেখিনি শুরুর দিকে। শেষের দিকে সাধারণত এই অঞ্চলে মানুষ ভোট দিতে যায়, এবার তেমনটাও আমার নজরে পড়েনি। আমি একটু আগে নির্বাচন কর্মকর্তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে মূলত এইবার ভোট কেন্দ্রে না আসার একটি বড় কারণ যে উৎসাহ ছিল না ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য, কারণ তাদের পছন্দের প্রার্থীরা এবার নির্বাচনে অংশ নেয়। বিশেষ করে বিএনপি, আপনি জানেন যে বগুড়ায় বিএনপি প্রধান একটি এলাকা, সেখানে বিএনপির কর্মী বা নেতারা ভোটে অংশ নিলেও দল ভোটে না আসার কারণে কিন্তু কর্মীদেরও ভোট দিতে আসেনি। এবং শাহজাহানপুর উপজেলা, সেখানে কিন্তু একেবারে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যেন নির্বাচনে কেউ ভোট না দিতে যায়, এটি একটি কারণ। আর সাধারণ মানুষ মনে করছে যে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে দল যেমনটা গুরুত্ব দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভোটারদের আগ্রহের বিষয়টি বা ভোটারদের যে পছন্দের বিষয়, সেটি কিন্তু দল তেমনভাবে দেখেনি। আর এখানে এবার আমরা বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।